আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের পর্বে আমরা পাটিগণিত সংশ্লিষ্ট এই টপিকসগুলোর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান করব। তাই আমরা আশা করি আপনারা যদি আজকের এই পর্বটি শেষ পর্যন্ত দেখেন তাহলে অনেক উপকৃত হবেন ইনশাআল্লাহ। সবার প্রথমে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে মৌলিক ও যৌগিক সংখ্যা। মৌলিক সংখ্যা কি, যৌগিক সংখ্যা কি? সবার প্রথমেই আমরা মৌলিক সংখ্যা নিয়ে আলোচনা করব। মৌলিক সংখ্যা বলতে বোঝানো হয় যে সকল সংখ্যার গুণনীয়কের মধ্যে শুধুমাত্র এক থাকে এবং ওই সংখ্যাটি থাকে, অর্থাৎ শুধুমাত্র দুইটি গুণনীয়ক থাকে, ওই সকল সংখ্যাকে আমরা মৌলিক সংখ্যা বলি। মৌলিক সংখ্যার গুণনীয়ক শুধুমাত্র দুইটি গুণনীয়ক থাকে, দুইটি গুণনীয়কের কমও থাকবে না, দুইটি গুণনীয়কের বেশিও থাকবে না, শুধুমাত্র দুইটি গুণনীয়ক থাকবে, ওই সকল সংখ্যাকে আমরা মৌলিক সংখ্যা বলতে পারি। তাহলে মৌলিক সংখ্যার সংজ্ঞা হিসেবে আমরা কি বলবো? একের চেয়ে বড় যে সকল সংখ্যার এক এবং ওই সংখ্যাটি নিজে গুণনীয়ক থাকে, অন্য কোনো গুণনীয়ক থাকে না, ওই সকল সংখ্যাকে মৌলিক সংখ্যা বলা হয়। এখন সবার প্রথমে যদি আমরা এক লিখি, এক কিন্তু মৌলিক সংখ্যা না। কেন? তার কারণ হচ্ছে একের গুণনীয়ক হচ্ছে শুধুমাত্র এক, অন্য কোনো সংখ্যা একের মধ্যে যায় না। তাহলে আমরা কি দেখলাম? একের গুণনীয়ক শুধুমাত্র একটি, কিন্তু মৌলিক সংখ্যা হওয়ার জন্য শর্ত হচ্ছে শুধুমাত্র দুইটি গুণনীয়ক থাকবে, দুইটি গুণনীয়কের কমও হবে না, দুইটি গুণনীয়কের বেশি হবে না। এখানে তো দুইটি গুণনীয়ক হলো না, এজন্যই এককে মৌলিক সংখ্যা বলা হয় না। একের পরবর্তী সংখ্যা হচ্ছে দুই, দুইয়ের গুণনীয়ক হচ্ছে এক এবং এই যে দুই, এই সংখ্যাটি নিজে। মৌলিক সংখ্যার শর্ত হচ্ছে এক গুণনীয়ক হবে এবং ওই সংখ্যাটি নিজে গুণনীয়ক হবে, অন্য কোনো গুণনীয়ক হওয়া যাবে না, তখনই ওই সংখ্যাকে আমরা মৌলিক সংখ্যা বলবো। তাহলে দুইয়ের মধ্যে এক হচ্ছে গুণনীয়ক এবং দুই এই সংখ্যাটি নিজে গুণনীয়ক, অন্য কোনো সংখ্যা এই দুইয়ের গুণনীয়ক না, তাহলে দুই হচ্ছে মৌলিক সংখ্যা। এরপরে যদি আমরা তিন লিখি, তিনের মধ্যে এক যায় এবং তিন নিজে যায়, অন্য কোনো সংখ্যা তিনের মধ্যে যায় না, তাহলে তিন হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যা বলতে আমরা কি বুঝবো? যে সকল সংখ্যার এক এবং ওই সংখ্যাটি ব্যতীত অন্য কোনো গুণনীয়ক থাকে না। আবারও বলতেছি, যে সকল সংখ্যার এক এবং ওই সংখ্যাটি ব্যতীত অন্য কোনো গুণনীয়ক থাকে না, ওই সকল সংখ্যাকে মৌলিক সংখ্যা বলে। যেমন আমরা যদি এখন এখানের মধ্যে চার লিখি, তাহলে চারের মধ্যে এক যায়, চার যায়, এই এক আর চার ছাড়াও দুইও কিন্তু চারের মধ্যে যায়। তাহলে মৌলিক সংখ্যা হওয়ার জন্য শর্ত হচ্ছে এক যাবে আর ওই সংখ্যা যাবে, অন্য কোনো সংখ্যা সেখানে যেতে পারবে না। কিন্তু এখানে কিন্তু দুই চারের গুণনীয়ক হয়ে গেল, সুতরাং চার মৌলিক সংখ্যা না। তাহলে মৌলিক সংখ্যা কি? এক এবং ওই সংখ্যাটি যাবে, অন্য কোনো সংখ্যা ওই সংখ্যার মধ্যে যেতে পারবে না, অর্থাৎ অন্য কোনো গুণনীয়ক হতে পারবে না। গুণনীয়ক কি থাকবে? এক থাকবে এবং ওই সংখ্যাটি নিজে থাকবে গুণনীয়ক হিসাবে, অন্য কোনো গুণনীয়ক থাকবে না, তাদেরকে আমরা বলবো মৌলিক সংখ্যা। এখন এই যে আমরা মৌলিক সংখ্যাগুলো শিখলাম, এক থেকে 100 পর্যন্ত আমরা লিখলাম, এক থেকে 100। এই এক থেকে 100 পর্যন্ত যে 100টি সংখ্যা রয়েছে, এর মধ্যে 25টি মৌলিক সংখ্যা রয়েছে। কয়টি মৌলিক সংখ্যা? 25টি মৌলিক সংখ্যা। তাদেরকে আমরা মনে রাখার সুবিধার্থে একটা মোবাইল নাম্বারের মতো একটা সংখ্যা আমরা মুখস্থ করতে পারি, তা হচ্ছে 4422322321। এখানের মধ্যে যে সংখ্যাগুলো রয়েছে, এই সংখ্যাগুলো দ্বারা আমরা খুব সহজেই বুঝতে পারবো যে 1 থেকে 100 পর্যন্ত যে 25টি মৌলিক সংখ্যা রয়েছে, কোনটাতে কত করে মৌলিক সংখ্যা রয়েছে। যেমন এই যে প্রথম 4 দ্বারা বোঝানো হয় 1 থেকে 10 পর্যন্ত সর্বমোট 4টি মৌলিক সংখ্যা রয়েছে। 11 থেকে 20 পর্যন্ত সর্বমোট 4টি মৌলিক সংখ্যা রয়েছে। অর্থাৎ আমরা যখন মৌলিক সংখ্যা বের করব তখন আমরা খুব সহজে বুঝতে পারবো যে আমার কি এই 11 থেকে 20 পর্যন্ত 4টি মৌলিক সংখ্যা হলো কি হলো না। যদি দেখা যায় যে 4টির বেশি মৌলিক সংখ্যা হয়ে গেল 11 থেকে 20-এর মধ্যে, তাহলে বুঝতে হবে আমার ভুল হয়ে গেছে। অর্থাৎ 11 থেকে 20-এর মধ্যে সর্বমোট 4টি মৌলিক সংখ্যা থাকবে। সর্বশেষ 91 থেকে 100 পর্যন্ত যে সংখ্যাগুলো রয়েছে, তাদের মধ্যে শুধুমাত্র একটি মৌলিক সংখ্যা রয়েছে। তাহলে এখানে 1 থেকে 100 পর্যন্ত প্রতি 10টি সংখ্যার মধ্যে কয়টি করে মৌলিক সংখ্যা রয়েছে তা এখান থেকে আমরা নির্ধারণ করতে পারি। 1 থেকে 10-এর মধ্যে 4টি, 11 থেকে 20-এর মধ্যে 4টি, এরপরে 21 থেকে 30 পর্যন্ত 2টি মৌলিক সংখ্যা। আমরা এইভাবে করে খুব সহজে হিসাব করতে পারবো। তাহলে এই নাম্বারটি যদি আমরা মুখস্থ করতে পারি, তাহলে 1 থেকে 100 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা রয়েছে আমরা সেগুলো খুব সহজে বের করতে পারবো।
আরেকটা কথা মৌলিক সংখ্যার ক্ষেত্রে, তা হচ্ছে মৌলিক সংখ্যা, যত মৌলিক সংখ্যা রয়েছে তার মধ্যে একমাত্র জোড় মৌলিক সংখ্যা হলো 2। এই 2 ব্যতীত আর যত মৌলিক সংখ্যা রয়েছে সব বিজোড় সংখ্যা। অর্থাৎ এই 2 হচ্ছে একমাত্র জোড় মৌলিক সংখ্যা, আর কোনো জোড় মৌলিক সংখ্যা নেই, শুধুমাত্র 2 একমাত্র জোড় মৌলিক সংখ্যা, আর যত মৌলিক সংখ্যা আছে সব হচ্ছে বিজোড়। অর্থাৎ আমরা যদি মৌলিক সংখ্যা বের করতে যাই তখন এই 2 ব্যতীত আর যত জোড় সংখ্যা আছে সবগুলোকে আমরা বাদ দিয়ে দিব। 4 মৌলিক সংখ্যা হবে না, 8 মৌলিক সংখ্যা হবে না, 10 মৌলিক সংখ্যা হবে না। অর্থাৎ 2 ব্যতীত যত জোড় সংখ্যা আছে তারা মৌলিক সংখ্যা হবে না। তাহলে মৌলিক সংখ্যা কি সেটা আমরা শিখলাম। এখন আমরা আলোচনা করব যৌগিক সংখ্যা কি। যৌগিক সংখ্যা খুবই সহজ। আমরা মৌলিক সংখ্যার যে সংখ্যাটি শিখলাম তার সাথে আরেকটুখানি যুক্ত করব, তা হচ্ছে 1 এবং ওই সংখ্যাটি ছাড়াও 1 বা একাধিক গুণনীয়ক থাকবে। অর্থাৎ যে সকল সংখ্যার 1 এবং ওই সংখ্যাটি ছাড়াও 1 বা একাধিক গুণনীয়ক থাকবে ওই সকল সংখ্যাকে আমরা বলবো যৌগিক সংখ্যা। এজন্যই 1 যৌগিক সংখ্যাও না, কারণ 1-এর শুধুমাত্র একটি গুণনীয়ক। কিন্তু যৌগিক সংখ্যা হওয়ার জন্য শর্ত হচ্ছে যে 1 এবং ওই সংখ্যাটি ছাড়াও আরও গুণনীয়ক থাকবে। অর্থাৎ 2টি গুণনীয়কও না, আরও বেশি গুণনীয়ক, 3টি 4টি এরকম করে গুণনীয়ক থাকবে, তারাই হবে যৌগিক সংখ্যা। কিন্তু 1-এর মধ্যে শুধুমাত্র একটি সংখ্যা যায়, এজন্য 1 মৌলিক সংখ্যাও না, যৌগিক সংখ্যাও না। এটাই হচ্ছে কারণ। এরপরে যেমন এই যে আমরা একটু আগে যে 4 সংখ্যাটি লিখলাম, এটি কিন্তু একটি যৌগিক সংখ্যা। কেন? তার কারণ 4-এর মধ্যে 1 যায় এবং 4 যায়, এছাড়াও 2ও কিন্তু 4-এর মধ্যে যায়। তাহলে 4-এর গুণনীয়ক কি হয়ে গেল? 1, 2, 4, 3টি গুণনীয়ক হয়ে গেল। তাহলে 1 এবং ওই সংখ্যাটি ছাড়াও 1 বা একাধিক গুণনীয়ক যদি যায় তাহলে ওই সকল সংখ্যাকে আমরা যৌগিক সংখ্যা বলবো। তাহলে এখানে 1 এবং 4 ছাড়াও আরও একটি সংখ্যা এখানে গুণনীয়ক হয়ে গেছে, সুতরাং 4 হচ্ছে একটি যৌগিক সংখ্যা। তারপর যদি এখানে আমরা 6 লিখি, 6-এর মধ্যে 1 যায়, 2 যায়, 3 যায় এবং সর্বশেষ 6 যায়। তাহলে 6-এর গুণনীয়কগুলোর মধ্যে 1 আছে, 6 আছে। এই 1 আর 6 ছাড়াও আরও 2টি গুণনীয়ক রয়েছে, সুতরাং 6 একটি যৌগিক সংখ্যা। তাহলে যৌগিক সংখ্যা কি? 1 এবং ওই সংখ্যাটি ছাড়াও 1 বা একাধিক গুণনীয়ক যদি থাকে তাহলে ওই সকল সংখ্যাকে আমরা যৌগিক সংখ্যা বলবো। তাহলে মৌলিক ও যৌগিক সংখ্যা কি আমরা শিখলাম। এখন আমরা শিখব সহমৌলিক সংখ্যা কি। সহমৌলিক সংখ্যা হচ্ছে 2 বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনীয়ক শুধুমাত্র 1 হলে ওই সংখ্যাগুলোকে আমরা বলবো সহমৌলিক সংখ্যা। এখানে আমরা কি ব্যবহার করলাম? 2টি সংখ্যা অথবা তার চাইতে বেশি সংখ্যার সাধারণ গুণনীয়ক, শুধু গুণনীয়ক না, সাধারণ গুণনীয়ক শুধুমাত্র 1 হলে ওই সংখ্যাদ্বয়কে আমরা বলবো বা ওই সংখ্যাগুলোকে আমরা বলবো সহমৌলিক সংখ্যা। যেমন আমরা যদি এখানের মধ্যে একটা উদাহরণ হিসাবে দেখাতে চাই তাহলে আমরা যদি লিখি যে 8 এবং 15 2টি সংখ্যা লিখলাম। এখন এই 2টি সংখ্যা পরস্পর সহমৌলিক সংখ্যা কিনা এটা বুঝবো কিভাবে? তা হচ্ছে 8-এর গুণনীয়কগুলো আমরা বের করব। তাহলে 8-এর গুণনীয়ক হলো 1, 2, 4, 8। আর 15-এর গুণনীয়ক কি সেগুলো আমরা বের করি। 15-এর মধ্যে 1 যায়, 3 যায়, 5 যায় এবং 15 যায়। তাহলে এই যে আমরা 8-এর গুণনীয়কগুলো বের করলাম, 15-এর গুণনীয়কগুলো বের করলাম, এখন আমরা বের করব সাধারণ গুণনীয়ক, অর্থাৎ উভয়টার মধ্যে আছে। তা হচ্ছে 1 এখানেও আছে, এখানেও আছে, এছাড়া আর কোনো সংখ্যা কিন্তু মিলে না, অর্থাৎ সাধারণ গুণনীয়ক শুধুমাত্র 1। 8 এবং 15 এর সাধারণ গুণনীয়ক শুধুমাত্র 1। তাহলে সহমৌলিক সংখ্যা বলতে বোঝানো হয় 2টি বা ততোধিক, 2 বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনীয়ক শুধুমাত্র 1 হলে ওই সংখ্যাগুলোকে পরস্পর সহমৌলিক সংখ্যা বলে। তাহলে এই যে 8 এবং 15 এই 2টি সংখ্যার সাধারণ গুণনীয়ক শুধুমাত্র 1, এই 1 ব্যতীত অন্য কোনো সাধারণ গুণনীয়ক নেই, অর্থাৎ শুধুমাত্র 1 হচ্ছে সাধারণ গুণনীয়ক। তাহলে 8 এবং 15 আমরা এই 2টি সংখ্যাকে পরস্পর সহমৌলিক সংখ্যা বলতে পারি। তাহলে এই যে 2টি সংখ্যার মধ্যে সাধারণ গুণনীয়ক শুধুমাত্র 1 হলো, এজন্য এই 2টি সংখ্যা পরস্পর সহমৌলিক হলো। কিন্তু যদি এরকম হতো যে এই 2টি সংখ্যার যে সাধারণ গুণনীয়ক সেখানে 1 ছাড়াও আরও সাধারণ গুণনীয়ক আছে, যেমন 1 ছাড়াও এই 2টি সংখ্যার 3, এটাও সাধারণ গুণনীয়ক,
তখন কিন্তু 8 আর 15 পরস্পর সহমৌলিক সংখ্যা হতো না। কেন? তার কারণ শর্তই হলো সাধারণ গুণনীয়ক শুধুমাত্র 1 হবে, 1 ব্যতীত অন্য কোনো সংখ্যা সাধারণ গুণনীয়ক হতে পারবে না। এটা হচ্ছে শর্ত সহমৌলিক সংখ্যার ক্ষেত্রে। তাহলে সহমৌলিক সংখ্যা আমরা কি বুঝতে পারলাম? 2 বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনীয়ক শুধুমাত্র 1 হলে ওই সংখ্যাগুলো পরস্পর সহমৌলিক সংখ্যা। তাহলে আমরা সহমৌলিক সংখ্যা নিয়ে আলোচনা করলাম। এখন আমরা আলোচনা করব বিভাজ্যতা নিয়ে। বিভাজ্যতা কি? বিভাজ্যতা হচ্ছে ভাগ যায় কিনা, এটা কিভাবে আমরা নির্ণয় করব। যেমন এই বিভাজ্যতার মধ্যে আমরা এখন কয়েকটি সংখ্যা নিয়ে আলোচনা করব। সবার প্রথমে আমরা আলোচনা করব 2 নিয়ে। কোন একটি সংখ্যা 2 দ্বারা বিভাজ্য কিনা, অর্থাৎ কোন একটি সংখ্যা 2 দ্বারা ভাগ যায় কিনা, এটা আমরা বুঝবো কিভাবে। এটি ভাগ অঙ্ক না করেই খুব সহজে বোঝা যাবে। সেটি হচ্ছে কোন সংখ্যার একক স্থানীয় অঙ্কটি 0 অথবা জোড় সংখ্যা হলে ওই সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য। অর্থাৎ যেমন আমরা যদি এখানে একটা সংখ্যা লিখি, এই যে আমরা একটি সংখ্যা লিখলাম 35,794। এখন এই সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য কিনা এটা আমরা বুঝবো কিভাবে। আমরা এটা বুঝতে পারি, পুরো অঙ্কটাকে ভাগ করব। 35,794কে আমরা 2 দ্বারা ভাগ করে আমরা বুঝতে পারবো যে সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য যায় কিনা। আরেকটা পদ্ধতিতে করা যাবে, সহজ পদ্ধতি, সেটা হচ্ছে এই সংখ্যাটির একক স্থানে আমরা তাকাবো। একক স্থানীয় অঙ্কটি যদি 0 হয় অথবা জোড় সংখ্যা হয়, জোড় সংখ্যা মানে কি 2, 4, 6, 8 এইগুলো, অর্থাৎ কোনো একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি 0 অথবা জোড় সংখ্যা হলে সম্পূর্ণ সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য যায়। কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক 0 অথবা কোনো জোড় সংখ্যা হলে সম্পূর্ণ সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য হবে। তাহলে 2 দ্বারা বিভাজ্য হয় কিনা আমরা বুঝবো কিভাবে? খুব সহজ পদ্ধতিতে আমরা বুঝতে পারবো। এরপরে আমরা যেটি নিয়ে আলোচনা করব তা হচ্ছে 3 দিয়ে। কোনো একটি সংখ্যা 3 দ্বারা বিভাজ্য কিনা এটা বুঝবো কিভাবে? এটি বোঝার উপায় হচ্ছে যে সংখ্যাটি দেওয়া থাকবে ওই সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে সম্পূর্ণ সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। যেমন আমি যদি একটা সংখ্যা লিখি, তা হচ্ছে এই যে আমরা একটা সংখ্যা লিখলাম 45,324। এখন এই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য যায় কিনা বুঝবো কিভাবে? এই সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল আমাদেরকে বের করতে হবে। এই সংখ্যাটির অঙ্কগুলো কি? অঙ্ক হচ্ছে 4, 2, 3, 5, 4, এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা অঙ্ক। তাহলে যেই সংখ্যাটি দেওয়া থাকবে সেই সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল আমাদেরকে সবার প্রথমে বের করতে হবে। 4 যোগ 5 যোগ 3 যোগ 2 যোগ 4। আমরা এখন সম্পূর্ণটাকে যোগ করি। 4 আর 5 হচ্ছে 9, 9 3 12, 12 আর 2 হচ্ছে 14, 14 আর 4 হচ্ছে 18। তাহলে এই সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল কত? 18। 18 কি 3 দ্বারা বিভাজ্য হয়? হ্যাঁ, 18-র মধ্যে 3 যায় 6 বার, 3 6 18। তাহলে যেহেতু এই সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য, সুতরাং এই সম্পূর্ণ সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। অর্থাৎ যে সংখ্যাটি দেওয়া থাকবে সবার প্রথমে ওই সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল বের করতে হবে। যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয় সম্পূর্ণ সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। আর যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য না হয় সম্পূর্ণ সংখ্যাটিও 3 দ্বারা বিভাজ্য হবে না। তাহলে এখানের মধ্যে আমরা শিখলাম 2 দ্বারা বিভাজ্য হয় কি হয় না কিভাবে আমরা বের করব। 3 দ্বারা বিভাজ্য হয় কি হয় না সেটা আমরা কিভাবে বের করব, এই পদ্ধতি। এখন আমরা আলোচনা করব 4 দ্বারা বিভাজ্য কিনা এটা বের করার পদ্ধতি। যে সংখ্যাটি দেওয়া থাকবে সেই সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক এবং দশক স্থানীয় অঙ্ক, এই দুইটি অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা যদি 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে ওই সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হবে। আরও একটি পদ্ধতি আছে, তা হচ্ছে কোন একটি সংখ্যার একক এবং দশক উভয় স্থানেই যদি 0 থাকে তাহলেও সেই সংখ্যাটিও 4 দ্বারা বিভাজ্য যাবে। আমরা এখানে একটা সংখ্যা লিখি, আমরা একটা সংখ্যা লিখলাম 9432। এই যে সংখ্যাটি লিখলাম এই সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক হচ্ছে 2, দশক স্থানীয় অঙ্ক হচ্ছে 3। এই একক আর দশক দ্বারা গঠিত সংখ্যা কত? 32। 32 কি 4 দ্বারা বিভাজ্য হয়? হ্যাঁ, 32 4 দ্বারা বিভাজ্য, 4টা 32। তাহলে এই সম্পূর্ণ সংখ্যাটিও 4 দ্বারা বিভাজ্য। অর্থাৎ যে সংখ্যাটি দেওয়া থাকবে ওই সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক এবং দশক স্থানীয় অঙ্ক, এই দুইটি অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা যদি 4 দ্বারা বিভাজ্য হয়
তাহলে সম্পূর্ণ সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হবে। একই পদ্ধতিতে আরেকভাবে করা যায় যে 9400 এই যে সংখ্যাটি আমরা লিখলাম, এই সংখ্যাটির একক স্থানীয় শূন্য আছে, দশক স্থানীয় শূন্য আছে। কোনো সংখ্যার একক এবং দশক উভয় স্থানে যদি শূন্য থাকে তাহলে সেই সংখ্যাটিও 4 দ্বারা বিভাজ্য হয়। তাহলে 4 দ্বারা বিভাজ্য হয় কিনা আমরা শিখলাম। এখন আমরা আলোচনা করব 5 দ্বারা বিভাজ্য হয় কিনা এটা বের করার পদ্ধতি। যে সংখ্যাটি দেওয়া থাকবে, এটা একেবারেই সহজ, যে সংখ্যাটি দেওয়া থাকবে সেই সংখ্যাটির একক স্থানে যদি 0 অথবা 5, এই দুইটি কথাটা মনে রাখতে হবে। যে সংখ্যাটি দেওয়া থাকবে সেই সংখ্যাটির একক স্থানে যদি 0 থাকে অথবা 5 থাকে তাহলে সেই সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য হবে। যেমন আমরা যদি এখানের মধ্যে 93840 এই যে একটা সংখ্যা লিখলাম, অনেক বড় একটা সংখ্যা 93,840, এই সংখ্যাটির একক স্থানে 0 আছে, তাহলে আমরা বলবো, যদি আমাদেরকে বলা হয় এই সংখ্যাটি কি 5 দ্বারা বিভাজ্য, যেহেতু একক স্থানে 0 আছে এই সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য। আবার যদি এই শূন্যের জায়গায় যদি 5 থাকতো, যে 93,845, তাহলে সংখ্যাটির একক স্থানে 5 আছে, সুতরাং সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য যাবে। তাহলে যেই সংখ্যাটি দেওয়া থাকবে, অর্থাৎ কোনো সংখ্যার একক স্থানে যদি 0 থাকে অথবা 5 থাকে তাহলে সেই সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য। তাহলে 2, 3, 4, 5 শিখলাম। এখন আমরা আলোচনা করব 6 দ্বারা বিভাজ্য কিনা এটা বোঝার উপায়। 6 দ্বারা বিভাজ্য হওয়ার জন্য আলাদা কোনো নিয়ম নেই। এখানে এতক্ষণ যেগুলো শিখে আসলাম তার মধ্যে 2টা সংখ্যা আমাদের কাজে লাগবে, তা হচ্ছে 2 এবং 3। অর্থাৎ যে সংখ্যাটি দেওয়া থাকবে ওই সংখ্যাটি যদি 2 দ্বারা এবং 3 দ্বারা, এই দুইটি দ্বারাই কিন্তু 2 দ্বারা এবং 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে সেই সংখ্যাটি 6 দ্বারাও বিভাজ্য হবে। তাহলে 6 দ্বারা বিভাজ্য হওয়ার শর্ত কি? যে সংখ্যা দেওয়া থাকবে তাকে 2 দ্বারাও বিভাজ্য হইতে হবে, 3 দ্বারাও বিভাজ্য হইতে হবে, তাহলেই সেই সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য হবে। এখন কোন একটি সংখ্যা যদি 2 দ্বারা বিভাজ্য হলো কিন্তু 3 দ্বারা বিভাজ্য হলো না, তাহলে সেই সংখ্যাটি 6 দ্বারাও বিভাজ্য হবে না। আবার যদি কোনো সংখ্যা 3 দ্বারা বিভাজ্য হলো কিন্তু 2 দ্বারা বিভাজ্য হলো না, তাহলে সেই সংখ্যাটি 6 দ্বারাও বিভাজ্য হবে না। তাহলে শর্ত একটাই, যে যেই সংখ্যাটা দেওয়া থাকবে ওই সংখ্যাকে 2 দ্বারাও বিভাজ্য হইতে হবে, 3 দ্বারাও বিভাজ্য হইতে হবে, তাহলেই সেই সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য হবে। 6-এর পরে আমরা শিখব 9 দ্বারা বিভাজ্য কিনা এটা কিভাবে বের করতে হয়। আমি ক্লাসের মধ্যে বলে থাকি যে 3-এর নিয়ম যা, 9-এর নিয়ম তা। অর্থাৎ যে সংখ্যাটি দেওয়া থাকবে ওই সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল যদি 9 দ্বারা বিভাজ্য হয় তাহলে সেই সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। 3-এর নিয়ম কি ছিল? যে সংখ্যাটি দেওয়া থাকবে ওই সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয় সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। আর 9-এর নিয়ম হচ্ছে যে সংখ্যাটি দেওয়া থাকবে সেই সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল যদি 9 দ্বারা বিভাজ্য যায় তাহলে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য যাবে। তাহলে আমরা বিভাজ্যতা কিভাবে, আমরা বিভিন্ন বড় বড় সংখ্যা বা এক কথায় ডাইরেক্ট আমরা সরাসরি এই সংখ্যাটি বিভাজ্য হবে কি হবে না, যদি আমাদেরকে বলা হয় একটা সংখ্যা দিয়ে দিল আর বলল যে তোমরা বলো তো এই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য যায় কি যায় না, আমাকে কিন্তু ফলাফল বের করতে বলে নাই যে 3 দ্বারা কতবার বিভাজ্য হয়, এটা বলে নাই। আমাকে বলছে 3 দ্বারা বিভাজ্য হয় কি হয় না এটা বের করো। তখন কিভাবে বের করব? আমরা এই পদ্ধতিতে বের করব, খুব সহজে তাড়াতাড়ি আমরা বের করতে পারবো যে হ্যাঁ এই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হয় অথবা হয় না, এগুলো আমরা বের করতে পারবো। তাহলে আমরা এখানে কি শিখলাম? 2, 3, 4, 5, 6, 9 এই সংখ্যাগুলো দ্বারা বিভিন্ন সংখ্যা বিভাজ্য হয় কিনা সেগুলো খুব সহজে আমরা কিভাবে বের করব তা আমরা শিখলাম। এখন আমরা চলে যাব এই মৌলিক ও যৌগিক সংখ্যা, সহমৌলিক সংখ্যা, বিভাজ্যতা, এই টপিকসগুলো নিয়ে খুবই গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো তাদের সমাধানে আমরা এখন যাব। তাহলে আমরা এখানের মধ্যে 3টি প্রশ্ন লিখলাম। 30 থেকে 70-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো লেখো, 20 থেকে 50-এর মধ্যে, 40 থেকে 90-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো লেখো। অর্থাৎ 3টি প্রশ্নই কিন্তু একই ধরনের। আমরা যে কোনো একটা প্রশ্ন যদি এখন উত্তর করি বাকি 2টা আমরা নিজেরা করতে পারবো। তাহলে সবার প্রথমে যে প্রশ্নটি দেওয়া, 30 থেকে 70-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো লেখো। এখন এই যে মৌলিক সংখ্যাগুলো লিখতে যাব আমরা, এই মৌলিক সংখ্যা লেখার ক্ষেত্রে আমরা কি করব? যে সংখ্যাগুলো আমাদের দেওয়া রয়েছে 30 থেকে 70 পর্যন্ত যতগুলো সংখ্যা
তাদের মধ্যে যত জোড় সংখ্যা আছে সবগুলোকে আমরা বাদ দিয়ে দিব। কেন? তার কারণ আমরা জানি মৌলিক সংখ্যার মধ্যে একমাত্র জোড় মৌলিক সংখ্যা হলো 2, অর্থাৎ 2 ব্যতীত আর কোনো জোড় মৌলিক সংখ্যা নেই। তাহলে 30 থেকে 70-এর মধ্যে যত জোড় সংখ্যা আছে সবগুলোকে আমরা বাদ দিয়ে দিব, আর বাকি যে বিজোড় সংখ্যাগুলো আমরা সেই বিজোড় সংখ্যাগুলোকে নিয়ে কাজ করব, সেখান থেকে আমরা বের করব মৌলিক সংখ্যাগুলোকে। তাহলে আমরা এখানের মধ্যে কি করব, সবার প্রথমে আমরা অঙ্কের মধ্যে রাফের মতো এখানে আমরা সংখ্যাগুলো লিখব, শুধুমাত্র বিজোড় সংখ্যাগুলোকে লিখে নিব। 30 থেকে 70-এর মধ্যে যে বিজোড় সংখ্যাগুলো রয়েছে তাদেরকে আমরা এখানের মধ্যে লিখে নিব। তাহলে সবার প্রথমে 31, এই যে 31 এটা একটা বিজোড় সংখ্যা। তো 31-এর মধ্যে 1 এবং 31 ব্যতীত অন্য কোনো সংখ্যা যায় না, তাহলে 31 হচ্ছে একটি মৌলিক সংখ্যা। সবার প্রথমে কিন্তু 30 হওয়ার কথা, কিন্তু 30 তো জোড় সংখ্যা, এটি মৌলিক সংখ্যা হবে না। তাহলে 31 একটি মৌলিক সংখ্যা। এরপরে 32 যেহেতু জোড় সংখ্যা, এটা বাদ। আমরা এখন লিখব 33, 3, 11, 33, অর্থাৎ 3ও যায় 11ও যায়, তাহলে 33 মৌলিক সংখ্যা হবে না। এরপরে 35, 5 7 35, 5ও যায় 7ও যায়, এটাও মৌলিক সংখ্যা হবে না। এরপরে 37-এর মধ্যে 1 এবং 37 ব্যতীত অন্য কোনো সংখ্যা যায় না, তাহলে 37 একটি মৌলিক সংখ্যা। এরপর আমরা লিখব 39, 3 13 39, 3ও যায় 13ও যায়, তাহলে 39 মৌলিক সংখ্যা হবে না। আমরা কিন্তু ইতিমধ্যে 30 থেকে 39 পর্যন্ত করে ফেললাম। এরপর আমরা কি লিখব, 41, কারণ 40 জোড়, লিখব না। 41-এর মধ্যে 1 এবং 41 ব্যতীত অন্য কোনো সংখ্যা যায় না, তাহলে 41 একটি মৌলিক সংখ্যা। 43-এর মধ্যে 1 এবং 43 ব্যতীত আর কিছু যায় না, এটাও একটা মৌলিক সংখ্যা। 45-এর মধ্যে আমরা জানি 5 নং 45, তাহলে এটি মৌলিক সংখ্যা হবে না। এরপরে 47-এর মধ্যে 1 এবং 47 ব্যতীত অন্য কোনো সংখ্যা যায় না, তাহলে 47 মৌলিক সংখ্যা। এরপরে হচ্ছে 49, আমরা জানি 7 7 49, অর্থাৎ 7 যায় 49-এর মধ্যে, তাহলে 49 মৌলিক সংখ্যা হবে না। 50 জোড় সংখ্যা বাদ, তাহলে কিন্তু আমরা 30 থেকে 50 পর্যন্ত বের করে ফেললাম, আর মাত্র আমরা 70 পর্যন্ত যাব। তাহলে এখন আমরা লিখলাম 51, 51-এর মধ্যে 3 যায় 17 বার, 3 17 51, তাহলে 51 মৌলিক সংখ্যা না। এরপরে হচ্ছে 53-এর মধ্যে 1 এবং 53 ব্যতীত অন্য কোনো সংখ্যা যায় না, তাহলে 53 একটি মৌলিক সংখ্যা। এরপরে 55, 5 11 55, সুতরাং 55 বাদ। এরপরে 57, 3 19 57, তাহলে 57 বাদ। এরপরে 59-এর মধ্যে 1 এবং 59 ব্যতীত অন্য কোনো সংখ্যা যায় না, তাহলে 59 একটি মৌলিক সংখ্যা। এরপর আমরা লিখব 61, তাহলে এই যে 61, এই 61 সংখ্যার মধ্যে 1 এবং 61 ব্যতীত অন্য কোনো সংখ্যা যায় না, তাহলে 61 হচ্ছে একটি মৌলিক সংখ্যা। এরপরে আমরা লিখব 63-এর মধ্যে আমরা জানি যে 7 নং 63, তাহলে এই যে 7 নং 63, তাহলে 63 মৌলিক সংখ্যা হবে না। এরপর আমরা লিখব 65-এর মধ্যে আমরা জানি 5 13 65, অর্থাৎ 5ও যায় 13ও যায়, তাহলে 65ও মৌলিক সংখ্যা হবে না। এরপরে 67-এর মধ্যে 1 এবং 67 ব্যতীত অন্য কোনো সংখ্যা যায় না, তাহলে 67 হচ্ছে মৌলিক সংখ্যা। এরপরে 69, 3 23 69, তাহলে 69 মৌলিক সংখ্যা হবে না। সর্বশেষে 70 একটি জোড় সংখ্যা, সুতরাং 70ও মৌলিক সংখ্যা না। তাহলে এই যে আমরা অঙ্কটা করলাম, আমরা কিন্তু এখানে আমাদের কোনো জোড় সংখ্যা লিখি নাই, যার কারণে আমাদের অঙ্কটা কিন্তু অর্ধেক হয়ে গেল, কারণ যত জোড় সংখ্যা সব বাদ দিয়ে দিলাম, শুধুমাত্র বিজোড় সংখ্যার মধ্যে আমরা দেখলাম যে কোনগুলো মৌলিক সংখ্যা হবে। তাহলে সবার প্রথমে 31, তারপরে 37কে আমরা লিখব। আমরা এখানে লিখে নিব যে 30 থেকে 70-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো হলো। তাহলে এখানের মধ্যে সবার প্রথমে আমরা লিখব 31, এরপরে লিখব আমরা 37, তারপরে 41 43 47, তারপরে আমরা লিখব 53 59 এবং সর্বশেষ 61 67। তাহলে আমরা 30 থেকে 70-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো হলো 31 37 41 43 47, 53 59 61 67। এই কয়েকটি সংখ্যা হচ্ছে 30 থেকে 70-এর মধ্যে মৌলিক সংখ্যা। অর্থাৎ আমাদেরকে যেই সংখ্যাগুলোর মধ্যে মৌলিক সংখ্যা বের করতে বলবে, তাদের মধ্যে যদি শুধুমাত্র 2 থাকে তাকে আমরা নিব, কিন্তু 2 ব্যতীত আর যত জোড় সংখ্যা আছে তাদেরকে আমরা বাদ দিয়ে দিব, কারণ তারা মৌলিক সংখ্যা হবে না। 2 ব্যতীত কোনো জোড় সংখ্যা মৌলিক সংখ্যা হবে না। তাহলে আমরা কি করব, আর বাকি যেই বিজোড় সংখ্যাগুলো থাকবে
তাদের মধ্য থেকে আমরা মৌলিক সংখ্যাগুলো বের করে ফেলবো। যেই বিজোড় সংখ্যাগুলো থাকবে সেই বিজোড় সংখ্যাগুলোর মধ্যে যদি আমরা দেখি যে 1 এবং ওই সংখ্যাটি ব্যতীত অন্য কোনো সংখ্যা তাদের মধ্যে যায়, তাহলে তাদেরকে আমরা বাদ দিয়ে দিব, তাদেরকে আমরা নিব না। আমরা দেখব যে ওই বিজোড় সংখ্যাগুলোর মধ্য থেকে কোন সংখ্যাগুলোতে শুধুমাত্র 1 যায় আর ওই সংখ্যাটি যায়, তাহলে ওই সংখ্যাগুলোকে আমরা নিব, অন্য কোনো সংখ্যাকে আমরা নিব না। তাহলে 30 থেকে 70-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো আমরা এইভাবে করে নির্ণয় করলাম। এটা আমরা রাফ করে নিলাম, রাফের মতো করে। এটা আমাদের মূল অঙ্কের অংশ না, এটা আলাদা করে আমরা রাফ করলাম যাতে অঙ্কটা খুব তাড়াতাড়ি আমরা করতে পারি। তাহলে এই অঙ্কটার মতো করেই বাকি দুইটি অঙ্ক আমরা করে ফেলবো, যে আমরা 20 থেকে 50-এর মধ্যে কি করব, জোড় সংখ্যাগুলো বাদ বিজোড় সংখ্যাগুলোর মধ্যে আমরা বের করে ফেলবো। 40 থেকে 90-এর মধ্যে কি করব, জোড় সংখ্যাগুলো বাদ বিজোড় সংখ্যাগুলোর মধ্যে বের করব। কিন্তু এখন যদি বলে যে 1 থেকে 30-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো বের করো, তখন কিন্তু সব জোড় সংখ্যা বাদ দিলে চলবে না, কারণ 1 থেকে 30-এর মধ্যে 2 একটি জোড় সংখ্যা এবং এটি মৌলিক সংখ্যা। এই জন্য 2কে আমরা রাখবো, জোড় সংখ্যা 2কে আমরা রাখবো, কারণ সে মৌলিক। বাকি যেই জোড় সংখ্যাগুলো তাদেরকে আমরা বাদ দিয়ে দিব। তাহলে এই 3টি অঙ্ক আমরা এই নিয়মে করতে পারবো। আমরা 3টির মধ্যে একটি করলাম, বাকি 2টি অঙ্ক এই নিয়মে আমরা করব। এখন আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান করব। এখানের মধ্যে আমরা নতুন করে আরও কিছু প্রশ্ন লিখলাম, যেমন সহমৌলিক জোড়া নির্ণয় করো। অর্থাৎ এখানের মধ্যে প্রত্যেকটাতে 2টা করে সংখ্যা দেওয়া রয়েছে, অর্থাৎ জোড়া দেওয়া রয়েছে। তো আমাদেরকে এখানে বের করতে হবে যে কোন জোড়াটি সহমৌলিক। সহমৌলিক বলতে আমরা কি বুঝি, যে 2 বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনীয়ক শুধুমাত্র 1 হলে সংখ্যাদ্বয় পরস্পর সহমৌলিক। অর্থাৎ এখানে যে জোড়াটির সাধারণ গুণনীয়ক শুধুমাত্র 1 হবে, অর্থাৎ সাধারণ গুণনীয়ক 1 ব্যতীত অন্য কোনো সাধারণ গুণনীয়ক হবে না, সেই জোড়াটি সহমৌলিক জোড়া হবে। তাহলে সবার প্রথম যে অঙ্কটি ক নাম্বার 27 এবং 54, এই 27 এবং 54 এই জোড়াটি সহমৌলিক কিনা সেটা আমরা বের করব। এটা বের করার জন্য সবার প্রথমে আমরা 27-এর গুণনীয়কগুলো বের করব, 54-এর গুণনীয়কগুলো বের করব। এই গুণনীয়কগুলো বের করার পরে আমরা সাধারণ গুণনীয়ক বের করব। তারপরেই আমরা বলতে পারবো যে এই জোড়াটি সহমৌলিক নাকি সহমৌলিক না। তাহলে সবার প্রথমে এখানের মধ্যে আমরা লিখব যে ক নাম্বার সমাধান। এখানে 27-এর গুণনীয়কগুলো হলো, 27-এর গুণনীয়কগুলো কি, 27-এর মধ্যে কোন কোন সংখ্যা যায় সেগুলো আমরা বের করব। যেমন সবার প্রথমে আমরা যদি এই অঙ্কটাও যদি রাফ করি, যেমন আমাদের খাতার মধ্যে ডান দিক দিয়ে আমরা রাফ করলাম। যেমন সবার প্রথমে যদি আমরা লিখি এখানের মধ্যে যে 27, এটা কিন্তু আমাদের অঙ্কের অংশ না, এটা আমরা রাফ করতেছি। তাহলে আমরা কি লিখব, সবার প্রথমে 1 দিয়ে শুরু করব, 27 একে 27, একের পরে 2, 2 27-এর মধ্যে যায় না, 3 নং 27, 3-এর পরে 4 27-এ যায় না, 5 যায় না, 6 যায় না, 7 যায় না, 8 যায় না, 9 যায় 27-এর মধ্যে, এবং 9 এখানে লেখা হয়ে গেছে। তাহলে 27-এর গুণনীয়কগুলো কি হবে, 1 3 9 27। আমরা এখানে আমাদের লিখিয়ে দিব যে 27-এর গুণনীয়কগুলো হলো 1 3 9 27। এই একই পদ্ধতিতে আমরা এখন 54-এর গুণনীয়কগুলো বের করব। আমরা এখন 54, এটাকে রাফ করব এইদিকে। 54-এর মধ্যে সবার প্রথমে 1 যায়, 54 একে 54, 27 দুগুণে 54, 3 18 54, এরপরে 4 54-এর মধ্যে যায় না, 5 যায় না, 6 নং 54, এরপরে 7 54-এর মধ্যে যায় না, 8 যায় না, 9 যায়, এবং 9 এখানে লেখা হয়ে গেছে। তাহলে 54-এর গুণনীয়কগুলো হলো 1 2 3 6 9 18 27 54। আমরা এই সংখ্যাগুলো এখানে আমাদের লিখিয়ে দিব যে 1 2 3 6 9 18 27 54। তাহলে আমরা কি করলাম, আমরা 27-এর গুণনীয়ক বের করলাম, 54-এর গুণনীয়ক বের করলাম। এখন আমাদের কাজ হচ্ছে সাধারণ গুণনীয়ক বের করা। তাহলে এই সবগুলো গুণনীয়কের মধ্যে যেই গুণনীয়ক মিলবে সেগুলোই হচ্ছে সাধারণ গুণনীয়ক। তাহলে আমরা দেখতেছি যে এখানেও 1 এখানেও 1, তাহলে এটা সাধারণ গুণনীয়ক। এখানেও 3 এখানেও 3, এটাও সাধারণ গুণনীয়ক। এখানে 9 এখানে 9, তাহলে এটাও সাধারণ গুণনীয়ক। সর্বশেষ 27 এখানেও রয়েছে এখানেও রয়েছে, তাহলে 27ও সাধারণ গুণনীয়ক। তাহলে আমরা বলতে পারি যে দেখা যাচ্ছে 27 ও 54-এর সাধারণ গুণনীয়ক 1 ছাড়াও অন্য সাধারণ গুণনীয়ক 1 ছাড়াও 3 9 27, আমরা ব্র্যাকেটের মধ্যে লিখে দিলাম 3 9 27 রয়েছে। তাহলে আমরা কি বলতে পারি, 27 ও 54 পরস্পর সহমৌলিক নয়। কেন, তার কারণ সহমৌলিকের শর্ত হচ্ছে যে যতগুলো সংখ্যা থাকবে তাদের সাধারণ গুণনীয়ক শুধুমাত্র 1 হবে, 1 ব্যতীত অন্য কোনো সাধারণ গুণনীয়ক হওয়া যাবে না।
তাহলে সেগুলো আর সহমৌলিক হবে না। তাহলে এখানে 1 ছাড়াও অন্য সাধারণ গুণনীয়ক 3, 9, 27 রয়েছে। তাহলে এই 27 এবং 54 এই দুইটি সংখ্যা পরস্পর সহমৌলিক হবে না, অর্থাৎ পরস্পর সহমৌলিক নয়। যদি আমরা দেখতাম যে 27 এবং 54 সাধারণ গুণনীয়ক শুধুমাত্র 1, অন্য কোনো সাধারণ গুণনীয়ক নেই, তখন আমরা বলতাম 27 ও 54 পরস্পর সহমৌলিক, তখন বলতাম। কিন্তু এখানে যেহেতু 1 ছাড়াও সাধারণ গুণনীয়ক 1 ছাড়াও অন্য সাধারণ গুণনীয়ক রয়েছে, সুতরাং 27 এবং 54 পরস্পর সহমৌলিক নয়। এই পদ্ধতিতে আমরা এখানে যেই পদ্ধতিতে করলাম, এই একই পদ্ধতিতে আমরা বাকি অঙ্কগুলো করার চেষ্টা করব। আমরা এখানে যে রাফ করলাম, এই রাফ করাটা কিন্তু বাধ্যতামূলক না, এটা চাইলে আপনারা করতে পারেন খাতারই ডান দিকে, অথবা আবার না চাইলে নাও করতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে এখানে যে পদ্ধতিতে বের করলাম গুণনীয়ক, সাধারণ গুণনীয়ক, এরপরে যেই কথাগুলো লিখলাম, এই একই পদ্ধতিতে আমরা বাকি অঙ্কগুলো করব। আমরা দেখব যে কোন অঙ্কটির মধ্যে আমরা পরস্পর সহমৌলিক হয়। যেটা পরস্পর সহমৌলিক হবে সেটা লিখব যে এই সংখ্যা এবং এই সংখ্যা পরস্পর সহমৌলিক, আর যেটা সহমৌলিক হবে না সেখানে যদি এই 9 লিখে দিব যে সহমৌলিক নয়। তাহলে আমরা আশা করি যে এই ক নাম্বারের মতো বাকি যে অঙ্কগুলো সেগুলো আমরা করতে পারবো ইনশাআল্লাহ। আমরা এখানের মধ্যে আরও কিছু প্রশ্ন লিখলাম। এখানে মধ্যে বলা হয়েছে যে নিচের কোন সংখ্যাগুলো নির্দেশিত সংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজ্য। অর্থাৎ এই যে ক নাম্বারের সবার প্রথমে লেখা হলো 3 দিয়ে, 3 দিয়ে এখানে 3টা সংখ্যা লেখা রয়েছে। এই 3টি সংখ্যা কোন কোন সংখ্যা 3 দ্বারা বিভাজ্য যাবে সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। অর্থাৎ এই যে 3টি সংখ্যা দেওয়া রয়েছে, আমরা এই 3টি সংখ্যার সবার প্রথমে দেখব যে কোন সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য যায়। পরবর্তীতে একেবারে শেষে আমরা লিখব যে 3 দিয়ে নিঃশেষে বিভাজ্যকৃত সংখ্যাগুলো হলো যে কোনটা কোনটা যায় সেই সংখ্যাগুলো আমরা লিখব। এরপরে 4 দিয়ে এখানে 3টা সংখ্যা লেখা আছে, এই 3টি সংখ্যার কোন কোন সংখ্যা 4 দিয়ে বিভাজ্য হয় সেটা আমরা বের করব। এই 3টি সংখ্যার কোন কোন সংখ্যা 6 দিয়ে বিভাজ্য হয় সেটি বের করব। এই 3টি সংখ্যার কোন কোন সংখ্যা 9 দিয়ে বিভাজ্য হয় সেটি বের করব। অর্থাৎ এখানে এটাই বোঝানো হয়েছে যেই সংখ্যাগুলো দেওয়া রয়েছে এই সংখ্যাগুলো নির্দেশিত সংখ্যা। এই 3টি সংখ্যার আগে লেখা আছে 3 দিয়ে, অর্থাৎ নির্দেশিত, এই যে 3 দিয়ে দেওয়া, এই 3 দিয়ে নিঃশেষে বিভাজ্য হয় কোন কোন সংখ্যা সেটা আমাদেরকে বের করতে হবে। এইভাবে করে আমরা এখন অঙ্কগুলো করব। সবার প্রথমে 3 দিয়ে কোন কোন সংখ্যা বিভাজ্য হয় এই 3টি সংখ্যার মধ্যে সেটা আমরা দেখব। 3 দিয়ে নিঃশেষে বিভাজ্য হওয়ার শর্ত কি? যে সংখ্যাটি দেওয়া থাকে সেই সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটিও 3 দ্বারা বিভাজ্য হয়। তাহলে সবার প্রথমে আমরা লিখব ক সমাধান। তাহলে সবার প্রথমে যে সংখ্যাটি দেওয়া রয়েছে 545, তাহলে সবার প্রথমে আমরা কি লিখব? 545 সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল। তাহলে এখন এই সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল আমরা বের করব। এখানে কি কি অঙ্ক আছে? 5, 4, 5। তাহলে আমরা লিখব 5 যোগ 4 যোগ 5। তাহলে যোগফল কত বের হয়? 5 আর 4 যোগ করলে 9, 9 আর 5 যোগ করলে 14। তাহলে আমরা এই সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল বের করলাম 14। এখন এই 14 কি 3 দ্বারা বিভাজ্য? না, 14 3 দ্বারা বিভাজ্য না, কারণ 3 4 12, 3 5 15। তাহলে 14 তো হলো না। তাহলে আমরা কি লিখব? 14 যা 3 দ্বারা বিভাজ্য নয়। যেহেতু 545 সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল 14 এবং এই 14 3 দ্বারা বিভাজ্য নয়, সুতরাং 545 এই সংখ্যাটিও 3 দ্বারা বিভাজ্য হবে না। তাহলে আমাদের এখানের মধ্যে সবার প্রথমে যে 3টি সংখ্যা দেওয়া রয়েছে এই 3টি সংখ্যার মধ্যে প্রথম সংখ্যাটি আমরা এইভাবে করলাম, যেহেতু এখানে 3 দিয়ে করতে বলা হয়েছে, যে 3 দিয়ে বিভাজ্য যাওয়ার যে নিয়ম সেই নিয়ম অনুসারে করলাম। 545 সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল বের করলাম এবং এই যোগফল 3 দ্বারা বিভাজ্য নয়, সুতরাং 545 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য নয়। ঠিক এই একই পদ্ধতিতে বাকি যেই দুইটি সংখ্যা 6774 এবং 8535, এই দুইটি সংখ্যা এখানে আমরা নিচে নিচে করতে থাকব। আমাদের কিন্তু অঙ্ক এখানে শেষ না, কারণ এই 3টি সংখ্যা মিলে একটি অঙ্ক ক নাম্বার। তাহলে ক নাম্বারের সমাধান করা শেষ হয় নাই। আমরা 545 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য নয় এটি লেখার পর এখন এখানে আমরা লিখব আবার 6774 সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল, তারপরে এই একই পদ্ধতিতে করব। তার নিচে থেকে আবার আমরা 8535 সংখ্যাটির আমরা 3 দ্বারা বিভাজ্য কিনা সেটা নির্ণয় করব। সর্বশেষে এই সবগুলো করার পরে একেবারে শেষে গিয়ে আমরা
সেখানে লিখব যে অতএব 3 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য সংখ্যাগুলো হলো। এই কথাটি লেখার পর আমাদের এই 3টি সংখ্যার মধ্যে যেই সংখ্যাগুলো 3 দ্বারা বিভাজ্য সেই সংখ্যাগুলোকে আমরা এখানে লিখব। সবগুলোকে লিখব না, ঠিক যেই সংখ্যা, এই 3টের মধ্যে যেই সংখ্যাগুলো 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে সেই সংখ্যাগুলোকে এখানে আমরা লিখব। লেখার পর এরপরে আমরা লিখব যে উত্তর, এই শব্দটা লিখে দিব, তাহলেই আমাদের অঙ্কটা করা শেষ হবে। তাহলে এই একই পদ্ধতিতে বাকি 2টি সংখ্যার কাজগুলো আমরা এখানে মধ্যে করে দিব। এরপর আমরা এখন শিখব 4 দিয়ে বিভাজ্য হয় কিনা সেটি আমরা এখন বের করব। এখানে যে 3টি সংখ্যা দেওয়া রয়েছে এই 3টি সংখ্যার মধ্যে প্রথম যেই সংখ্যাটি তার কাজটি এখন আমরা করব 4 দিয়ে বিভাজ্য যায় কিনা সেই নিয়ম অনুযায়ী। সবার প্রথমে 8542 দেওয়া, তাহলে এখন আমরা এখানের মধ্যে নতুন করে লিখব খ সমাধান। সবার প্রথম সংখ্যাটি হলো 8542, এই সংখ্যাটি লিখি। এখন লিখব 8542 সংখ্যাটির একক ও দশক স্থানীয় অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা হলো। তাহলে এই যে সংখ্যাটি দেওয়া, এই সংখ্যাটির একক এবং দশক স্থানীয় অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা কত? 42। একক এবং দশক পাশাপাশি বসালে কত হয়? 42। আমরা এটা এখানের মধ্যে লিখব। তাহলে এই যে একক এবং দশক স্থানীয় অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা 42, এখন এই 42 এই সংখ্যাটি কি 4 দ্বারা বিভাজ্য? যদি 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে সম্পূর্ণ সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হবে। কারণ 4 দ্বারা বিভাজ্য হওয়ার জন্য শর্ত কি? যে সংখ্যাটি দেওয়া থাকবে সেই সংখ্যাটির একক এবং দশক স্থানীয় অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা যদি 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে সম্পূর্ণ সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হবে। আবার যদি যেই সংখ্যাটি দেওয়া থাকবে তার একক এবং দশক উভয় স্থানে যদি শূন্য থাকে তাহলেও সম্পূর্ণ সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এখানে আমরা দেখলাম যে একক এবং দশক স্থানীয় অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা হলো 42। এখন আমরা লিখব 42 যা 4 দ্বারা বিভাজ্য নয়, কারণ 42-এর মধ্যে 4 যায় না। তাহলে কি লিখব? 42 যা 4 দ্বারা বিভাজ্য নয়। তাহলে যেহেতু 42 4 দ্বারা বিভাজ্য নয়, সুতরাং 8542 এই সম্পূর্ণ সংখ্যাটিও 4 দ্বারা বিভাজ্য হবে না। এই কথাটি আমরা এখন এখানে লিখব। তাহলে আমরা এই লাইনটি লিখে নিলাম, 8542 সংখ্যাটি 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়। তাহলে এই অঙ্ক কিন্তু আমাদের শেষ হয় নাই, খ নাম্বার অঙ্ক শেষ না, কারণ খ নাম্বারে 3টি সংখ্যা দেওয়া রয়েছে। আমরা প্রথম সংখ্যাটি বের করলাম, এই একই পদ্ধতিতে দ্বিতীয় সংখ্যা এবং তৃতীয় সংখ্যাটা আমরা করতে থাকব। আমরা এই অঙ্কের নিচে এখান থেকে আমরা আস্তে আস্তে নিচে করব। আমরা কিন্তু এখানেই উত্তর লিখে দিয়ে অঙ্ক শেষ করে দিব না, কারণ অঙ্ক শেষ হয় নাই। এরপরে আমরা এখানের মধ্যে আবার লিখব 2184, এই সংখ্যাটির একক ও দশক স্থানীয় অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা। এভাবে করে করতে নিচে করতে আমরা সর্বশেষে গিয়ে লিখব যে অতএব 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য সংখ্যাগুলো হলো। এটা লেখার পর ঠিক এই 3টি সংখ্যার মধ্যে যেই সংখ্যাগুলো 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে আমরা সেই সংখ্যাগুলোকে এখানে লিখব। এরপরে আমরা উত্তর শব্দটা লিখে দিব, তাহলে আমাদের এই খ নাম্বার অঙ্কটা শেষ হবে। তাহলে প্রথম সংখ্যাটি কিভাবে কি করলাম, এরপরে আস্তে আস্তে এরপরে দ্বিতীয় সংখ্যা, তারপরে তৃতীয় সংখ্যা, এভাবে করে সর্বশেষে লিখব 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য সংখ্যাগুলো হলো। ঠিক যেই সংখ্যাগুলো 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে ওই সংখ্যাগুলো এখানে লিখে আমরা উত্তর শব্দটা লিখে দিব, তাহলে আমাদের অঙ্কটা শেষ হবে। এখন এই একই পদ্ধতিতে আমরা এই গ এবং ঘ নাম্বার প্রশ্নের সমাধান করব। তাহলে আমরা এখন এই গ নাম্বার প্রশ্নের সমাধান করব। আমাদের এখানে বলা হয়েছে যে 6 দিয়ে বিভাজ্য কিনা সেটা নির্ণয় করার জন্য এখানে 3টি সংখ্যা দেওয়া রয়েছে। সবার প্রথমে বলা হয়েছে 2184, এই সংখ্যাটি 6 দিয়ে বিভাজ্য কিনা সেটা আমরা বের করব। আমরা সংখ্যাটিকে এখন লিখব 2184। এখন কোনো একটি সংখ্যা 6 দিয়ে বিভাজ্য যাওয়ার জন্য শর্ত কি? শর্ত হলো ওই সংখ্যাটিকে 2 দ্বারাও বিভাজ্য হইতে হয়, 3 দ্বারাও বিভাজ্য হইতে হয়। 2টি সংখ্যা দিয়েই বিভাজ্য হইতে হবে। একটি দিয়ে হলো, আরেকটি দিয়ে হলো না, তাহলে 6 দিয়ে বিভাজ্য হবে না। তাহলে আমরা দেখব যে এই সংখ্যাটি 2 দিয়ে এবং 3 দিয়ে বিভাজ্য হয় কিনা। 2 দিয়ে বিভাজ্য হওয়ার শর্ত কি? সংখ্যাটির একক স্থানে 0 অথবা জোড় সংখ্যা থাকতে হবে, তাহলে সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য হবে। এই সংখ্যাটির একক স্থানে আছে 4, যা একটি জোড় সংখ্যা, সুতরাং এই সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য হবে। আমরা এখন এই কথাটি এখানে লিখব। যেহেতু একক স্থানীয় অঙ্কটি একটি জোড় সংখ্যা, সুতরাং এই সম্পূর্ণ সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য হবে। এখন এই সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য হলো, এখন সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য কিনা সেটা আমরা এখন নির্ণয় করব। এখন 3 দ্বারা বিভাজ্য হওয়ার শর্ত কি? সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য হইতে হবে,
তাহলে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। তাহলে 2184 অঙ্কগুলোর যোগফল এখন আমরা বের করব এখানের মধ্যে। তাহলে এই সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল 2 যোগ 1 যোগ 8 যোগ 4, তাহলে কত হয়? 2 আর 1 হচ্ছে 3, 8 3 11, 11 আর 4 হচ্ছে 15, তাহলে যোগফল বের হলো 15। এখন এই 15 কি 3 দ্বারা বিভাজ্য? এখানে আমরা লিখব যে 3 গুণ 5 সমান 15, অর্থাৎ 3 5 15। তার মানে কি? তার মানে এই 15 সংখ্যাটি 3 দ্বারা এবং 5 দ্বারা বিভাজ্য। তাহলে 3 দ্বারা তো বিভাজ্য, তাহলে আমরা লিখব যা 3 দ্বারা বিভাজ্য। তাহলে এখানে আমরা দেখতে পেলাম যে 2184 এই সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য এবং 2184 এই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। তাহলে এখানে সর্বশেষে কথাটা লিখে দেই যে 2184 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। তাহলে এই 2184 সংখ্যাটি যেহেতু 2 দ্বারাও বিভাজ্য, 3 দ্বারাও বিভাজ্য, সুতরাং এই সংখ্যাটি 6 দ্বারাও বিভাজ্য হবে। এখন আমরা এখানের মধ্যে এই কথাটি লিখব। কি লিখলাম? যেহেতু 2184 সংখ্যাটি 2 এবং 3 উভয় সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য, সুতরাং 2184 সংখ্যাটি 6 দ্বারা নিঃশেষে বিভাজ্য। তাহলে আমরা একটি সংখ্যা আমরা বের করলাম। আমাদের এখানে 6 দিয়ে 3টি সংখ্যা দেওয়া রয়েছে। প্রথম সংখ্যাটি আমরা বের করলাম এবং এই একই পদ্ধতিতে বাকি 2টি সংখ্যা আমরা বের করব। 1074, ঠিক এখান থেকে আমরা নিচে 1074 এর কাজ করতে থাকবো এই একই পদ্ধতিতে। এরপরে আমরা 7832 সংখ্যাটির কাজ করতে থাকবো। সর্বশেষে আমরা একেবারে এই অঙ্কের শেষে গিয়ে লিখব যে অতএব 6 দ্বারা নিঃশেষে বিভাজ্য সংখ্যাগুলো হলো। এরপরে আমরা যেই সংখ্যাগুলো নিঃশেষে বিভাজ্য সেই সংখ্যাগুলোকে আমরা এখানের মধ্যে লিখে দিব। যেমন আমরা এখন তো একটা সংখ্যা পেয়েই গেলাম যে 2184 এই সংখ্যাটি নিঃশেষে বিভাজ্য, তাহলে এই সংখ্যাটিকে এখানের মধ্যে আমরা লিখব। এরপরে বাকি যেই 2টি সংখ্যা তাদের মধ্যে যদি কোনোটা নিঃশেষে বিভাজ্য হয় 6 দ্বারা, তাহলে ওই সংখ্যাটিকেও এখানে আমরা লিখব। এরপরে একেবারে শেষে আমরা এখানের মধ্যে উত্তর শব্দটি লিখে দিব। তাহলেই আমাদের এই গ নাম্বার প্রশ্নের সমাধান করা শেষ হবে। তাহলে গ নাম্বার প্রশ্নটার সবার প্রথম সংখ্যাটির কাজ আমরা কিভাবে করলাম? 6 দিয়ে নিঃশেষে বিভাজ্য হওয়ার জন্য শর্ত হচ্ছে ওই সংখ্যাটিকে 2 দ্বারাও বিভাজ্য হইতে হয়, 3 দ্বারাও বিভাজ্য হইতে হয়। তাহলে 2184 এই সংখ্যাটির একক স্থানে একটি জোড় সংখ্যা রয়েছে, সুতরাং সম্পূর্ণ সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য। 2184 সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল 15, যা 3 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা দেখলাম 2184 এই সংখ্যাটি 2 দ্বারাও বিভাজ্য, 3 দ্বারাও বিভাজ্য, তাহলে সংখ্যাটি 6 দ্বারাও নিঃশেষে বিভাজ্য হবে। এই কথাটি আমরা এখানে লিখে দিলাম। তাহলে আমরা একটি সংখ্যার কাজ শেষ করলাম, পুরো অঙ্কটা শেষ হয় নাই, গ নাম্বার শেষ হয় নাই। এখন আমরা বাকি 2টি সংখ্যার কাজ করব। এখানে 1074 এই একই পদ্ধতিতে করব, এরপরে 7832 একই পদ্ধতিতে করব। একেবারে সবার শেষে লাস্টে গিয়ে আমরা লিখব অতএব 6 দ্বারা নিঃশেষে বিভাজ্য সংখ্যাগুলো হলো, ঠিক যেই সংখ্যাগুলো 6 দ্বারা বিভাজ্য হবে ওই সংখ্যাগুলোকে এখানে লিখে উত্তর শব্দটা লিখে দিব। তাহলে আমাদের গ নাম্বার অঙ্কটার সমাধান করা শেষ হবে। এখন আমরা এই ঘ নাম্বার প্রশ্নের সমাধান করব। আমাদের এখানের মধ্যে 3টি সংখ্যা দেওয়া রয়েছে এবং তার সামনে লেখা 9 দিয়ে, অর্থাৎ এই সংখ্যাগুলো 9 দিয়ে বিভাজ্য কিনা সেটা আমাদেরকে বের করতে হবে। আর 9 দিয়ে বিভাজ্য কিনা এটি আমরা কিভাবে নির্ণয় করি? যে সংখ্যাটি দেওয়া থাকে ওই সংখ্যাটির সবগুলো অঙ্কগুলোর যোগফল বের করতে হয়, আর যোগফল যদি 9 দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটিও 9 দ্বারা বিভাজ্য হবে। তাহলে প্রথম যেই সংখ্যাটি 5075 এই সংখ্যাটিকে আমরা লিখলাম। এখন লিখব যে 5075 সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল হলো, এখন আমরা এই সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল বের করব। 5 যোগ 0 যোগ 7 যোগ 5 সমান কত হবে? 5 আর 0 যোগ করলে 5, 5 আর 7 যোগ করলে 12, 12 আর 5 যোগ করলে 17। তার মানে এই সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল হলো 17। এখন আমরা লিখব 17 যা 9 দ্বারা বিভাজ্য নয়, কারণ আমরা জানি 9 একে 9, 9 দুগুণে 18, 17 তো হয় না। তাহলে 17 এই সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য নয়। যেহেতু 5075 এই সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল 9 দ্বারা বিভাজ্য নয়, সুতরাং 5075 সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য নয়। তাহলে আমরা একটি সংখ্যার কাজ করলাম। এখানে কিন্তু 3টি সংখ্যা দেওয়া রয়েছে। 3টি সংখ্যার মধ্যে প্রথম সংখ্যার কাজটা আমরা করলাম যে এই সংখ্যাটি কি 9 দ্বারা বিভাজ্য কি না, এটি আমরা নির্ণয় করলাম যে 5075 সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য নয়।
এখন আমরা আরও যে দুইটি সংখ্যা রয়েছে তাদেরকেও আমরা এই একই পদ্ধতিতে এখানে আমরা সেগুলো নির্ণয় করব। এরপরে সর্বশেষে গিয়ে আমরা লিখব যে অতএব 9 দ্বারা নিঃশেষে বিভাজ্য সংখ্যাগুলো হলো। এরপরে আমরা এখানের মধ্যে 9 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে যেই সংখ্যাগুলো, ওই সংখ্যাগুলোকে এখানে লিখে দিব এবং সর্বশেষে উত্তর শব্দটা লিখব। তাহলেই আমাদের এই অঙ্কটার সমাধান করা হয়ে যাবে। তাহলে আমরা এই ঘ নাম্বার প্রশ্নটার সমাধান করলাম। এখানে বলা হয়েছে যে 9 দিয়ে বিভাজ্য কোন সংখ্যাগুলো সেগুলো বের করো। আমরা এই একই পদ্ধতিতে পুরো অঙ্কটা করব। এরপরে লাস্টে উত্তর শব্দটা লিখলেই আমাদের এই ঘ নাম্বার প্রশ্নের সমাধান করা শেষ হয়ে যাবে। তাহলে নিচের কোন সংখ্যাগুলো নির্দেশিত সংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজ্য নির্ণয় করো। আমরা এই সবগুলো অঙ্ক কিভাবে নির্ণয় করতে হবে সেগুলো আমরা শিখলাম। এখন আমরা পরবর্তী কিছু গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান করব। তাহলে এখানে আমরা নতুন একটি প্রশ্ন লিখে নিলাম। এখানে মধ্যে বলা হয়েছে যে নিচের খালি ঘর চিহ্নিত স্থানে কোন কোন অঙ্ক বসালে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। অর্থাৎ এখানের মধ্যে যে 4টি সংখ্যা দেওয়া রয়েছে, এই 4টি সংখ্যার মধ্যে খালি ঘর রয়েছে। এই খালি ঘরের মধ্যে আমাদেরকে অঙ্ক বসাইতে হবে, যার কারণে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। এখন কোন অঙ্ক এখানে বসাতে হবে যার কারণে 9 দ্বারা বিভাজ্য হবে সেটি আমাদেরকে বের করতে হবে। অর্থাৎ আমাদেরকে এই খালি ঘরগুলোতে এমন অঙ্ক বসাতে হবে যাতে করে সম্পূর্ণ সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হয়। তাহলে প্রথম যেই সংখ্যাটি ক নাম্বার, এটি আমরা এখন এখানের মধ্যে লিখে নিব। ক নাম্বার সমাধান। সবার প্রথমে যে সংখ্যাটি দেওয়া রয়েছে এটি আমরা লিখি। এবারে লিখব সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল হলো। এখন এখানের মধ্যে আমরা কেন অঙ্কগুলোর যোগফল বের করব, এটার কারণ কি? তার কারণ যেহেতু 9 দ্বারা বিভাজ্য হতে হবে, আর 9 দ্বারা বিভাজ্য হওয়ার শর্ত হলো যে সংখ্যাটি দেওয়া থাকবে ওই সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল যদি 9 দ্বারা বিভাজ্য হয় তাহলে সম্পূর্ণ সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এখানের মধ্যে এখন আমরা এখানের মধ্যে অঙ্কগুলোর যোগফল বের করব। 5 যোগ 4 যোগ 7 যোগ 2 যোগ 3, তাহলে কত হয়? 5 আর 4 হচ্ছে 9, 9 আর 7 হচ্ছে 16, 16 আর 2 18, 18 আর 3 21। এখন 21 কি 9 দ্বারা বিভাজ্য? না, 21 9 দ্বারা বিভাজ্য না। তার কারণ 9 দুগুণে 18, 3 নং 27। তাহলে 18 আর 27 মাঝখানের মধ্যে 21, তাহলে 21-এর মধ্যে 9 যায় না। তাহলে আমরা কি বলবো? আমরা লিখব যা 9 দ্বারা বিভাজ্য নয়। তাহলে আমরা কথাটি লিখে নিলাম যে যা 9 দ্বারা বিভাজ্য নয়। এখন আমাদেরকে কি করতে হবে? এই খালি ঘরে এমন একটা অঙ্ক বসাইতে হবে যাতে করে সম্পূর্ণ সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হয়। তাহলে 21-এর মধ্যে তো 9 যায় না, তাহলে ঠিক 21-এর পরবর্তী একটা সংখ্যা আমাদেরকে বের করতে হবে। অর্থাৎ আমাদেরকে এই সংখ্যাটিকে তো আরো বড় বানাইতে হবে, কারণ যোগফল এখন 21 হয়। আমাদেরকে যোগফলটা আরো বড় বানাইতে হবে যাতে করে 9 দ্বারা বিভাজ্য যায়। তাহলে আমরা কি করব? 21-এর পরবর্তী একটি সংখ্যা বের করব যেটা 9 দ্বারা বিভাজ্য হয়। কোন সংখ্যা সেটা? সেটা হচ্ছে 3 নং 27। অর্থাৎ 27 হচ্ছে 21-এর পরবর্তী সংখ্যা। 21-এর পরে তো আরো অনেক সংখ্যা আছে যেগুলো 9 দ্বারা বিভাজ্য হয়, কিন্তু আমরা বের করব যোগফলের ঠিক পরবর্তী এমন একটা সংখ্যা যেটার মধ্যে 9 দ্বারা বিভাজ্য হয়। তাহলে আমরা এখন এখানের মধ্যে লিখব যে 21 এর পর 9 দ্বারা বিভাজ্য সংখ্যা হলো 27। অর্থাৎ 27-এর মধ্যে 9 যায়, 3 নং 27। তার মানে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম যে এখানে এমন একটি সংখ্যা হবে যেই সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল 27 হবে। তাহলে অঙ্কগুলোর যোগফল যদি 27 হইতে হয়, আমরা ইতিমধ্যে অঙ্কগুলোর যোগফল জানি 21, কিন্তু হতে হবে 27। আর কত দরকার? আমরা লিখব এখানে 27 বিয়োগ 21 সমান 6, অর্থাৎ আর 6 দরকার। ইতিমধ্যে তো 21 হয়েই গেছে, আরও 6 দরকার, তাহলে 27 হবে। তাহলে এই যে 6 দরকার, আমরা যদি এই 6কে খালি ঘরে বসিয়ে দেই তাহলে কি হবে? সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল 27 হয়ে যাবে। তখন সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল 9 দ্বারা বিভাজ্য হবে। তাহলে সংখ্যাটিও 9 দ্বারা বিভাজ্য হয়ে যাবে। তাহলে আমরা এখন কথাটি এখানে লিখব যে অতএব 5 খালি ঘর 4 7 2 3 সংখ্যাটির এই খালি ঘর চিহ্নিত স্থানে 6 বসালে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। অর্থাৎ আমরা যদি এই খালি ঘরে যদি 6 বসাই তাহলে কি হবে? 5 যোগ 6 যোগ 4 যোগ 7 যোগ 2 যোগ 3 সমান 27।
27-এর মধ্যে 9 যায়, 27 9 দ্বারা বিভাজ্য, সুতরাং সম্পূর্ণ সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। আমাদের কিন্তু এটাই বলা হয়েছে যে খালি ঘর চিহ্নিত স্থানে কোন কোন অঙ্ক বসালে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে সেটা নির্ণয় করো। আমরা দেখলাম এখানে যদি আমরা 6 বসাই তাহলে সম্পূর্ণ সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে, কারণ 6 বসালে সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল 27 হবে এবং সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। এখন এই যে 6 আমরা বসাই, এখন যদি আমরা 6-এর চাইতে আরও বড় কোনো সংখ্যা বসাই, যেমন 6-এর পরে কত 7, যদি আমরা এখানে 7 বসাই তাহলে যোগফল কত হবে 28, 28 9 দ্বারা বিভাজ্য হয় না। যদি আমরা এখানের মধ্যে 8 বসাই তাহলে কত হবে, তাহলে হবে 29, 29 9 দ্বারা বিভাজ্য না। যদি আমরা এখানের মধ্যে 9 বসাই তাহলে হবে 30, 30 9 দ্বারা বিভাজ্য না। আর 9-এর চাইতে বড় সংখ্যা তো এখানে আমরা বসাইতে পারবো না, কারণ 9-এর চাইতে বড় সংখ্যা তো 2 অঙ্কের হয়ে যাবে। একটা খালি ঘরে তো 2 অঙ্ক বসানো যাবে না, একটা খালি ঘরে 2 অঙ্ক বসানো যাবে না। তাহলে এখানে আমরা কি করব, আমরা এখানের মধ্যে 1 অঙ্কের কোনো কিছু বসানোর চেষ্টা করব। আর এই 1 অঙ্কের হচ্ছে 6, যেটা এখানের মধ্যে বসালে 9 দ্বারা বিভাজ্য হয়। মনে রাখতে হবে এই অঙ্কগুলো করার ক্ষেত্রে কোনো কোনো অঙ্কের মধ্যে কিন্তু 2টা অঙ্ক আসতে পারে, 3টা অঙ্ক আসতে পারে। তাহলে এই অঙ্কের মধ্যে খালি ঘরে একটা অঙ্ক বসালে আমাদের এই অঙ্কটার সমাধান হয়ে যায়। কিন্তু আমাদের প্রশ্ন কিন্তু বলা আছে কোন কোন অঙ্ক বসালে, অর্থাৎ শুধু একটা অঙ্ক না, এর চেয়ে বেশি অঙ্ক হতে পারে। কারণ এমন কোনো অঙ্ক থাকতে পারে যেই অঙ্কতে আমরা যদি একটা অঙ্ক বসালাম তাহলে অঙ্কটা মিলে গেল, ওই অঙ্ক বাদে অন্য কোনো অঙ্ক বসালেও সংখ্যাটি মিলে যেতে পারে, অর্থাৎ একাধিক অঙ্ক সেখানে বসতে পারে। এখানে আমরা 6 বসালাম, আমি বোঝানোর জন্য বলতেছি যে এই সংখ্যাটিতে আমরা যদি 6 বসাই তাহলে ওই সংখ্যাটি মিলে যায়, 9 দ্বারা বিভাজ্য হয়। আবার যদি 6 ছাড়াও যদি আমরা বলি যে এখানের মধ্যে যদি 8 বসাই তাহলেও সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য যাবে। তাহলে এই সংখ্যাটিতে যদি আমরা বোঝানোর জন্য বলি, যদিও এটা শুধুমাত্র বোঝানোর জন্য, এখানে কিন্তু 8 বসাইলে অঙ্কটা মিলবে না, বোঝানোর জন্য বলতেছি যে আমরা যদি এখানের মধ্যে 6 বসাই তাহলে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হয়। আবার যদি আমরা এই সংখ্যার এখানে যদি 8 বসাই তাহলেও সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। তখন আমরা বলবো যে এই সংখ্যাটিতে এই খালি ঘর চিহ্নিত স্থানে 6 বসালে অথবা 8 বসালে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে, অর্থাৎ একাধিক অঙ্ক বসতে পারে। একসঙ্গে তো আর আমরা এখানে 6 8 একসঙ্গে তো বসাইতে পারবো না, আলাদা আলাদাভাবে একবার 6 বসালাম আবার 8 বসালাম, এভাবে করে আমরা করতে পারবো। অর্থাৎ কোনো একটা অঙ্কের মধ্যে শুধু একটা অঙ্ক বসাইলে অঙ্কটা মিলবে, অন্য কোনো অঙ্ক বসাইলে এটার অঙ্কটার সমাধান করা হবে না। আবার কোনো কোনো অঙ্কের ক্ষেত্রে একাধিক অঙ্ক বসানো যেতে পারে, অর্থাৎ কোনো কোনো অঙ্কতে দেখা যেতে পারে যে 3 বসানোর কারণে অঙ্কটা মিলে গেছে, আবার 6 বসানোর কারণে অঙ্কটা মিলে গেছে। তখন আমরা বলবো যে 3 এবং 6 যে কোনোটি বসালে সংখ্যাটি সমাধান করা হবে। এই জিনিসগুলো আমাদের লক্ষ্য রাখতে হবে। তো এই যে অঙ্কটা আমরা করলাম, এই অঙ্কটার মতো করে হুবহু একই পদ্ধতিতে, একই রকম তো না, একই পদ্ধতিতে আমরা বাকি অঙ্কগুলোর সমাধান করার চেষ্টা করব। যেমন আমরা সর্বপ্রথমে যোগফল বের করব। যোগফল যদি 9 দ্বারা বিভাজ্য যায় তাহলে তো ভালোই, আর যদি 9 দ্বারা বিভাজ্য না যায় তখন আমরা দেখব যে ঠিক ওই যোগফলের পরবর্তী একটা সংখ্যা বের করব যেটা কিনা 9 দ্বারা বিভাজ্য যায়। তাহলে 21-এর পরবর্তী একটি সংখ্যা হচ্ছে 27, যেটা 9 দ্বারা বিভাজ্য। তাহলে 27 হওয়ার জন্য কত দরকার, আমাদের এই অঙ্কতে 6 দরকার, তাহলে আমরা সেই 6 খালি ঘরে বসাবো। তাহলে এই একই পদ্ধতিতে বাকি অঙ্কগুলোর আমরা সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে আমরা নতুন করে কিছু প্রশ্ন এখানে আমাদের লিখে নিলাম। প্রথম প্রশ্নটি হচ্ছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যা 3 দ্বারা বিভাজ্য। অর্থাৎ আমাদেরকে এমন একটি সংখ্যা নির্ণয় করতে হবে যেটি হবে 5 অঙ্কের এবং ওই সংখ্যাটিকে 3 দ্বারা বিভাজ্য হইতে হবে। এরপরে পরবর্তী প্রশ্ন 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করো যা 6 দ্বারা বিভাজ্য। অর্থাৎ আমাদেরকে এমন একটি বৃহত্তম সংখ্যা নির্ণয় করতে হবে যেটি হবে 7 অঙ্কের এবং ওই 7 অঙ্কের বৃহত্তম সংখ্যাটিকে 6 দ্বারা বিভাজ্য হইতে হবে। আর 6 দ্বারা বিভাজ্য হওয়ার শর্ত কি, ওই সংখ্যাটিকে 2 দ্বারাও বিভাজ্য হইতে হবে, 3 দ্বারাও বিভাজ্য হইতে হবে। যদি কোনো কারণবশত সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য হলো কিন্তু 3 দ্বারা বিভাজ্য হলো না, তখন আমাদেরকে করতে হবে কি, ওই সংখ্যাটি যেন 2 দ্বারা বিভাজ্য থাকে এমন একটি ব্যবস্থা করতে হবে এবং অন্য কোনো অঙ্ক সেখানে যোগ করে বা বিয়োগ করে যে করেই হোক ওই সংখ্যাটিকে 3 দ্বারা যেন বিভাজ্য হয় সেই ব্যবস্থাও করতে হবে। আবার যদি সংখ্যাটি
3 দ্বারা বিভাজ্য হলো কিন্তু 2 দ্বারা বিভাজ্য হলো না, তখন আমাদেরকে করতে হবে কি, ওই সংখ্যাটিকে 3 দ্বারা বিভাজ্য যেন থাকে এই ব্যবস্থা করতে হবে, এবং ওখান থেকে এমন সংখ্যা যোগ করতে হবে বা বিয়োগ করতে হবে যাতে করে 3 দ্বারা বিভাজ্য থাকে এবং 2 দ্বারাও বিভাজ্য হয়ে যায়। তখন ওই সংখ্যাটি 2 দ্বারাও বিভাজ্য হবে, 3 দ্বারাও বিভাজ্য হবে, তাহলে সংখ্যাটি 6 দ্বারাও বিভাজ্য হয়ে যাবে। তাহলে আমাদেরকে এই জিনিসটা লক্ষ্য রাখতে হবে যে সংখ্যাটি যেন 7 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি যেন 2 দ্বারাও বিভাজ্য হয়, 3 দ্বারাও বিভাজ্য হয়। যদি কোনো কারণবশত ঠিকভাবে 2 দ্বারা অথবা 3 দ্বারা বিভাজ্য না হয়, তাহলে কোনো অঙ্ক যোগ করে বা বিয়োগ করে আমাদেরকে বিভাজ্য করতে হবে। 2 দ্বারাও বিভাজ্য করতে হবে, 3 দ্বারাও বিভাজ্য করতে হবে, যাতে করে ওই সম্পূর্ণ সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য হয়ে যায়। এবং এই জিনিসটাও লক্ষ্য রাখতে হবে সেটি যেন অবশ্যই 7 অঙ্কের হয়, কোনোভাবেই 7 অঙ্কের উপরে ওঠা যাবে না, 7 অঙ্কের কম করা যাবে না। এখন প্রথম যেই সংখ্যাটি দেওয়া রয়েছে তা হচ্ছে, প্রথম যেই প্রশ্নটি তা হলো 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যা 3 দ্বারা বিভাজ্য। অর্থাৎ আমাদেরকে এমন একটি ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে হবে যেটি হবে 5 অঙ্কের এবং ওই সংখ্যাটি হবে ক্ষুদ্রতম সংখ্যা এবং ওই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। তাহলে 3 দ্বারা বিভাজ্য হওয়ার শর্ত কি? 3 দ্বারা বিভাজ্য হওয়ার শর্ত হলো যে সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য হইতে হবে। যদি অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হয়ে যাবে। আর যদি 3 দ্বারা বিভাজ্য না হয় তখন আমাদেরকে অন্য কোনো অঙ্ক সেখানে যোগ করে বা বিয়োগ করে আমাদেরকে সংখ্যাটিকে 3 দ্বারা বিভাজ্য বানাইতে হবে। তাহলে এই যে এখানে আমাদের 2টি প্রশ্ন দেওয়া, এই 2টি প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্নে যেহেতু বলা হয়েছে যে 3 দ্বারা বিভাজ্য, তাহলে 3 দ্বারা বিভাজ্য হওয়ার শর্ত কি? সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য হইতে হবে। আর দ্বিতীয় যেই প্রশ্ন এখানে বলা হয়েছে যা 6 দ্বারা বিভাজ্য, 6 দ্বারা বিভাজ্য হওয়ার শর্ত হচ্ছে সংখ্যাটিকে 2 দ্বারাও বিভাজ্য হইতে হবে, 3 দ্বারাও বিভাজ্য হইতে হবে। এই জন্য এই 2টি প্রশ্নের মধ্যে যেহেতু এই 2 নম্বর প্রশ্নটা বড়, কারণ 6 দ্বারা বিভাজ্য হইতে হবে, এই জন্য আমি এখন এই 2 নম্বর প্রশ্নটির সমাধান করে দিব তোমাদেরকে। তাহলে আমরা এখানের মধ্যে 2 নম্বর প্রশ্নটির সমাধান এখানের মধ্যে উঠিয়ে নিলাম যাতে করে আপনাদের বুঝতে খুবই সুবিধা হয়। এখানের মধ্যে আমাদেরকে বলা হয়েছে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করো যা 6 দ্বারা বিভাজ্য। তাহলে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা কি? 7টা 9, আমরা 7টা 9 লিখে দিলাম। এখন এই যে 7টা 9, এই সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল হলো 63। কেন আমরা যোগফল বের করলাম? কারণ আমরা এখন 3 দ্বারা বিভাজ্য হয় কিনা সেটা দেখব। কারণ 6 দ্বারা বিভাজ্য হওয়ার জন্য শর্ত হচ্ছে সংখ্যাটিকে 2 দ্বারাও বিভাজ্য হইতে হবে, 3 দ্বারাও বিভাজ্য হইতে হবে। তাহলে সবার প্রথমে আমরা 3 দ্বারা বিভাজ্য কিনা এটা আমরা এখানের মধ্যে পরীক্ষা করে দেখি। তাহলে সবগুলোকে যোগ করলে হয় 63। তাহলে 63 3 দ্বারা বিভাজ্য, 3 একুশে 63, 3 দ্বারা বিভাজ্য হয়ে গেল। এখন 2 দ্বারা বিভাজ্য কিনা সেটা আমরা দেখব। সংখ্যাটির একক স্থানীয় অঙ্কটি 0 অথবা জোড় সংখ্যা না হওয়ায় সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য নয়। যদি একক স্থানে যদি 0 থাকতো অথবা জোড় সংখ্যা থাকতো তাহলে এই সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য হতো, কিন্তু 0 অথবা জোড় সংখ্যা না থাকায় সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য নয়। তাহলে এখন আমাদেরকে কি করতে হবে? এটিকে 2 দ্বারা বিভাজ্য বানাইতে হবে। এই জন্য আমরা কি করব? সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য কিন্তু 2 দ্বারা বিভাজ্য নয়, সুতরাং 6 দ্বারাও বিভাজ্য নয়। তাহলে এখন আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে এই সংখ্যাটি থেকে আমরা 3 বিয়োগ করব। কেন 3 বিয়োগ করব? তার কারণ যেহেতু আমরা এখানের মধ্যে প্রথমে 3 দ্বারা বিভাজ্য হয়েছে, এখন আমরা চেষ্টা করব এই সংখ্যাটিকে 3 দ্বারা বিভাজ্য রাখার জন্য। তাহলে আমরা প্রতি 3 করে বাড়াবো অথবা 3 করে কমাবো। যদি আমরা এখন 3 বাড়াই তাহলে সংখ্যাটি হয়ে যাবে 8 অঙ্কের, তখন এই শর্ত মানবে না, 7 অঙ্ক হবে না। এই জন্য আমরা এখন কমাবো। কত করে কমাবো? 3 করে কমাবো যাতে করে 3 দ্বারা বিভাজ্য থাকে। তাহলে 3 যদি কমাই তাহলে হয় এই সংখ্যাটি, অর্থাৎ শেষে 6 হয়। তাহলে এই যে শেষে 6 হলো আর 3 কমানোর কারণে এই সংখ্যাটি এখনো 3 দ্বারা বিভাজ্য হবে, এখনো 3 দ্বারা বিভাজ্য হবে। আর এই সংখ্যাটির শেষে যেহেতু 6 আছে অর্থাৎ একটি জোড় সংখ্যা আছে, সুতরাং এই সংখ্যাটি এখন 2 দ্বারাও বিভাজ্য হয়ে যাবে। আমি কিন্তু একদম প্রথমেই বলেছিলাম যে আমরা একটা চেষ্টা করব যে কোনো অঙ্ক যোগ করে অথবা বিয়োগ করে সংখ্যাটিকে বিভাজ্য বানানোর জন্য। তাহলে এই সংখ্যাটি থেকে 3 বিয়োগ করলে 3 দ্বারা বিভাজ্য থাকে, আবার 3 বিয়োগ করার কারণে শেষে 6 বের হয় যেটা কিনা জোড়, সুতরাং সংখ্যাটি
2 দ্বারাও বিভাজ্য হয়ে গেল, তা এবং সংখ্যাটি 7 অঙ্কেরও রয়ে গেল। তাহলে আমরা বলতে পারি যে এই সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল হলো, নতুন করে যেটা বের করলাম 3 বিয়োগ করার পরে যেই সংখ্যাটি বের করলাম এটি তো 2 দ্বারা বিভাজ্য, বুঝলাম। 3 দ্বারা বিভাজ্য কিনা সেটাও আমরা প্রমাণ করে দেখাই। তাহলে এই সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল আমরা বের করব। বের করলে হয় 60, 60-এর মধ্যে কিন্তু 3 যায়, 3 20 60। তাহলে এই সংখ্যাটি 3 দ্বারাও বিভাজ্য, তাহলে সংখ্যাটি 2 দ্বারাও বিভাজ্য, আবার সংখ্যাটি 3 দ্বারাও বিভাজ্য। তাহলে যেহেতু 2 এবং 3 দ্বারা বিভাজ্য হলো, সুতরাং এই সংখ্যাটি 6 দ্বারাও বিভাজ্য হবে। তাহলে আমরা বলতে পারি 7 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি হলো, যেটি 6 দ্বারা বিভাজ্য, সেটি হলো 99999996। অর্থাৎ এই সংখ্যাটি 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা এবং এই সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা নতুন একটি প্রশ্ন এখানে আমাদের লিখে নিলাম। এখানে আমাদের বলা হয়েছে যে 3, 0, 5, 2, 7 এই অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা 4 এবং 5 দ্বারা বিভাজ্য কিনা তা নির্ণয় করো। অর্থাৎ আমাদেরকে সবার প্রথমে এই অঙ্কগুলো দ্বারা একটি বৃহত্তম সংখ্যা তৈরি করতে হবে। সেই বৃহত্তম সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য কিনা 5 দ্বারা বিভাজ্য কিনা সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। অর্থাৎ 4 দ্বারা বিভাজ্য হোক বা না হোক, 5 দ্বারা বিভাজ্য হোক বা না হোক, সেটা আমাদেরকে নির্ণয় করে দেখাতে হবে। তাহলে এখন সবার প্রথমে আমরা এই প্রশ্নটির সমাধান এখানের মধ্যে করে নিব। তাহলে আমরা এখানের মধ্যে আমাদের এই প্রশ্নটির সমাধান করে নিলাম আপনাদের বোঝার সুবিধার জন্য। এখানের মধ্যে যে অঙ্কগুলো দেওয়া রয়েছে এই অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যাটি হলো, কিভাবে আমরা বৃহত্তম সংখ্যা তৈরি করব, সবচেয়ে বৃহত্তম অঙ্কটি সবার প্রথমে লিখব, তারপরে যেটা সেটা লিখব, অর্থাৎ বড় থেকে ছোটর দিকে আমরা সাজাবো, তাহলে এটি একটি বৃহত্তম সংখ্যা হয়ে যাবে। তাহলে বৃহত্তম সংখ্যাটি হলো ৭৫,৩২০। এখন আমরা দেখব যে এই ৭৫,৩২০ সংখ্যাটি 4 দ্বারা এবং 5 দ্বারা বিভাজ্য কিনা। তাহলে এই সংখ্যাটির একক ও দশক স্থানীয় অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা হলো 20, যা 4 দ্বারা বিভাজ্য। কারণ আমরা জানি কোনো একটি সংখ্যার একক এবং দশক স্থানীয় অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা যদি 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে সম্পূর্ণ সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এই ৭৫,৩২০ সংখ্যাটির একক এবং দশক এই দুই স্থানের অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা হলো 20, আর এই 20 4 দ্বারা বিভাজ্য। যেহেতু 20 4 দ্বারা বিভাজ্য, সুতরাং সম্পূর্ণ সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হবে। আবার ৭৫,৩২০ সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক হলো 0, সুতরাং এই সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য। আমরা জানি যে কোনো সংখ্যার একক স্থানে যদি 0 থাকে অথবা 5 থাকে তাহলে সেই সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য হয়। এই সংখ্যাটির একক স্থানে 0 রয়েছে, সুতরাং এই সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা দেখলাম যে ৭৫,৩২০ এই সংখ্যাটি 4 দ্বারাও বিভাজ্য, আবার এই সংখ্যাটি 5 দ্বারাও বিভাজ্য। তাহলে আমরা এই কথাটা এখানে লিখে দিব যে সুতরাং আমরা এই অঙ্কগুলো দ্বারা যে বৃহত্তম সংখ্যা তৈরি করেছি এই বৃহত্তম সংখ্যাটি 4 এবং 5 দ্বারা বিভাজ্য। এটি হচ্ছে আমাদের এই প্রশ্নের সমাধান। যদি আমাদেরকে এরকম করে এই অঙ্কগুলো যদি পরিবর্তন করে দেয়, এখানে 3, 0, 5, 2, 7 রয়েছে, যদি এখানে অন্য কোনো অঙ্ক দেয় আর অন্য কোনো অঙ্ক দিয়ে যদি বলে যে অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা 4 এবং 5 দ্বারা বিভাজ্য কিনা তা নির্ণয় করো, অথবা 4 এবং 6 দ্বারা, অথবা 2 এবং 3 দ্বারা বিভাজ্য কিনা এগুলো নির্ণয় করো, তাহলে আমরা ইনশাল্লাহ আশা করি সবাই পারবো। এই নিয়মে আমরা করব, অর্থাৎ প্রত্যেকটা দিয়ে আলাদা আলাদা করে বের করব। 4 দ্বারা বিভাজ্য কিনা বের করলাম, 5 দ্বারা বিভাজ্য কিনা বের করলাম। একই পদ্ধতিতে আমাদেরকে অঙ্কগুলো পরিবর্তন করে দিলে আমরা অন্য সংখ্যা বের হইতে পারে, সেই সংখ্যা দিয়ে এগুলো করব। আবার এখানে 4 এবং 5 দ্বারা বিভাজ্য কিনা জানতে চাই, এখানে যদি অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য কিনা জানতে চাই সেগুলো আমরা করব। যদি বলে যে 2 এবং 9 দ্বারা বিভাজ্য কিনা সেটা তোমরা নির্ণয় করো, আমরা এই পদ্ধতিতে সেগুলো নির্ণয় করে দিব। তাহলে আশা করি আজকের পর্বটি তোমাদের ভালো লেগেছে। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।